আমি বলছি এই কোর্সটা কিন্তু অন্যরকম একটা কোর্স, মানে হচ্ছে বাংলাদেশের কোনো জায়গায় এরকম কোর্স পাবা না। কারণ হচ্ছে এই একটা কোর্স করলে তোমার কমার্সের 100% সাবজেক্টগুলোতে 100% A+ তো তুমি পাবাই এইচএসসিতে, পাশাপাশি অ্যাডমিশনে তুমি 70% কাভার হবে। আর এই কোর্সে আমরা যেটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে একটা অন্যরকম বিষয়। সেটা কি? সেটা হচ্ছে এই কোর্স করার পর তোমাকে কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে তো ভাবতে হবে না, পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটির জন্য তুমি স্পেশাল সাজেশন পাবা। আমার একটা বুক আছে বিজনেস মেন্টর, যারা পেয়েছো তারা জানো এই বইটা কিভাবে তোমাদের জন্য সাজিয়েছি। এই বইটা ফ্রি পাবা। পাশাপাশি আমরা যেটা করব তোমাদের জন্য সেটা হচ্ছে আমি এই ব্যাচে 20 থেকে 25 জন, অলরেডি 5-6 জন অ্যাড হয়ে গিয়েছে, এর বেশি কিন্তু আমি পড়াবো না। সো আমরা যেহেতু এই মাসের মাঝামাঝি সময় ক্লাসটা শুরু করব, সো এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে। সেজন্য আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে যারা 20 থেকে 25 জন হবে, এর বাইরে কিন্তু আমি আর পড়াবো না। আর প্রত্যেককে আমি পার্সোনালি গাইডলাইন দিব, অর্থাৎ একবারে হোম টিউটরের মতো। তোমার এই কোর্সে অ্যাড হলে তোমার আর প্রাইভেট পড়া লাগবে না, তোমার কোনো কোচিং করা লাগবে না, কোনো বড় ভাইয়ের কাছে যাওয়া লাগবে না, তুমি এখানেই সব পাবা। সো এটা তোমাদের জন্য আসলে একটা সুবর্ণ সুযোগ, যদি সম্ভব হয়, পসিবল হয়, একেবারে সুলভ মূল্যে তোমরা এখানে অ্যাড হতে পারো। তো আজকে আমরা 16 নাম্বার প্রশ্নটা সলভ করবো। ফার্স্ট অফ অল প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কার্যপত্রে আয় বিবরণী ডেবিট ব্যালেন্স কি নির্দেশ করে ভাই? আয় বিবরণী ডেবিট ব্যালেন্স কি নির্দেশ করে? আমি অ্যান্সারটা একটু তোমাদের কাছ থেকে নেব, এরপরে আমি ব্যাখ্যায় চলে যাব। সো সো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা লাইভে আছো, যারা লাইভে আছো এখন পর্যন্ত আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছ, সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা কষ্ট করে লাইভটাকে একটু শেয়ার করে দাও। হুম। পাশাপাশি যারা এখনো যুক্ত হয় নাই বা পূর্বে যুক্ত হয়ে ক্লাসের প্রবলেমের কারণে চলে গিয়েছে, প্রত্যেককে একটু মেনশন করে দাও, যাতে করে আমরা ক্লাসটা সবাই মিলে একসাথে এনজয় করতে পারি। ভাইয়া, এই জাতীয় ক্লাস কিন্তু তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, আমি বারবার বলি, কারণ এই জাতীয় ক্লাস তুমি সবসময় সব জায়গায় পাবা না। সো যে বিষয়টা বলতেই হবে সেটা হচ্ছে এই ক্লাসটা তোমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকের উচিত হবে ক্লাসটাকে একটু বন্ধু বান্ধবকে নিয়ে একসাথে ক্লাসটা করা, এটা আমি তোমাদের কাছে প্রত্যাশা করি। আর একটা বিষয় সেটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর কি হবে তোমরা একটু সবাই কমেন্টে জানাও। তোমরা কমেন্টে, ওকে, কোনো সমস্যা নাই। আপনি যিনি আছেন, আমি নামটা পড়তে পারতেছি না, সরি, আগের ক্লাস করা হয় নাই, যদি নাও হয় কোনো সমস্যা নাই, আমাকে নক করবেন। প্রত্যেকটা ক্লাস আপনাকে ধরে ধরে বোঝানো দেওয়া হয়েছে, যারা আমার ক্লাস করেছে আমি আপনাকে একটা রিয়েক্ট দিয়েছি, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাকে আমি প্রত্যেকটা ক্লাস দিয়ে দিব, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, ক্লাস করলেই পারবেন। তো আজকের ক্লাস যেটা আছে, এটা আপনি যতটুকু আছে ততটুকু করেন, দেখবেন যে আপনার কোনো প্রবলেম থাকবে না। দেখেন, আয় বিবরণী ডেবিট ব্যালেন্স বলতে কি নির্দেশ করে? ভাইয়া, এই জাতীয় প্রবলেমগুলো আমরা সলভ করব কিভাবে? আমি বলছি, আয় বিবরণীতে ভাইয়া কি থাকে? আমরা সবাই জানি আয় বিবরণীতে আমাদের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় এবং প্রতিষ্ঠানের ব্যয়। তো আমরা জানি এই আয় থেকে আমরা কি করি, ব্যয় বাদ দিলে আমরা কি পাই ভাইয়া? মুনাফা পাই। মুনাফা বা লাভ, মুনাফা বা লাভ। এই আয় অথবা মুনাফা, লাভ হলে এটা সাধারণত কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স। কি ব্যালেন্স ভাইয়া? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স কেন বলা হয় এটাকে? দেখো, আমরা সবাই জানি আয়ের স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, আর ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ডেবিট। এখন ব্যালেন্সিং যদি নির্ণয় করতে হয়, খেয়াল করবা, ব্যালেন্সিং যদি নির্ণয় করতে হয় তখন আমরা কি করি? যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করতে হয়। যদি আমার প্রতিষ্ঠানের ধরো আয় বড় হয়, তাহলে ব্যয়, যদি ব্যয় কি হবে? ছোট হবে। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে, বড় থেকে ছোট বাদ দিলে আমার মুনাফা হবে। তাহলে কার ব্যালেন্সটা বড় হচ্ছে এখানে? আয়ের ব্যালেন্স। তো আয়ের ব্যালেন্স ক্রেডিট, তার মানে মুনাফা হলে সেটা কি হবে? ক্রেডিট ব্যালেন্সই হবে। বুঝতে পেরেছো কথাটা? আমি আবারও বলছি, খেয়াল করো, যার ব্যালেন্স বড় অ্যান্সারটা তারই আসবে। ধরো, সাপোজ তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে তুমি বিক্রয় করেছো 1 লাখ টাকার মাল, এটা হচ্ছে তোমার আয়। তুমি ওই প্রতিষ্ঠানে ক্রয় করেছো তুমি 80,000 টাকার মাল, এটা হচ্ছে তোমার ব্যয়। তাহলে তোমার ওই প্রতিষ্ঠানে মালটা কিনেছো তুমি 80,000 টাকা দিয়ে, বিক্রি করেছো 1 লাখ টাকা, তাহলে তোমার 20,000 টাকা, এটা কি? লাভ। এটাকে বলা হয় মুনাফা বা লাভ। এই যে মুনাফাটা হলো, এই মুনাফাটা কার ব্যালেন্স আসলো? এই 20,000 টাকা কার ব্যালেন্স? এই 1 লাখ টাকা থেকে 80,000 চলে গেল, এই 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা তোমার এখানে আসলো। সো এটা কার ব্যালেন্স? আয়ের ব্যালেন্স। তো আয়ের ব্যালেন্স স্বাভাবিকভাবে ক্রেডিট, তার মানে মুনাফা হলে সেটা কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স। এখন বলছে ডেবিট ব্যালেন্স, তাহলে কি হতো? উল্টো হতো। ডেবিট ব্যালেন্সটা কি হতো? উল্টো হতো। কেমন? ধরো, তোমার প্রতিষ্ঠানে আয় ছিল 1 লাখ,
খেয়াল করবা, তোমার প্রতিষ্ঠানে ব্যয় হচ্ছে ধরো 1,30,000। এখন তুমি বলো, এখানে কে বলো আয়ের ব্যালেন্স তো ক্রেডিট আর ব্যয়ের ব্যালেন্স হচ্ছে ডেবিট, এই অঙ্কে কে বলো? এই অঙ্কে অবশ্যই ব্যয় বলো, ডেবিট ব্যালেন্স বলো। তার মানে ব্যয় থেকে এবার আয় কমবে, তাহলে তোমার টোটাল মুনাফার পরিবর্তে এখন কি হবে, তোমার যেহেতু খরচ বেশি আয় কম, তার মানে এখন তোমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষতির ব্যালেন্সটা কার ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। কারণ কার ব্যয় মানে ডেবিট, কারণ ব্যয়ের ব্যালেন্স, কারণ 1,00,000 তো এই 30-এর মধ্যে ভাগ হয়ে গেল। তার মানে এই যে 30,000, এটা মূলত এই 30,000 1,30,000 অংশ। সো দেখা যাচ্ছে আমাদের ক্ষতি হলে সেটা কি ব্যালেন্স হচ্ছে, ডেবিট ব্যালেন্স হচ্ছে। এই যে ডেবিট ব্যালেন্স হচ্ছে, কেন হচ্ছে ডেবিট ব্যালেন্স? অনেক টিচাররা পড়ায় যে ব্যয় ডেবিট, সেজন্য ডেবিট ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু এখানে বুঝতে হবে আমার এই যে 1,30,000, এই 30,000 টাকা কিন্তু ওই 1,30,000 টাকার একটা উদ্বৃত্ত। সো আমাকে এই ডেবিট ব্যালেন্স মূলত ব্যয়ের উদ্বৃত্ত, বিদায় এটাকে আমরা ক্ষতি বলতেছি। তার মানে আয় বিবরণী ডেবিট ব্যালেন্স হলে আমাদের প্রতিষ্ঠানে কি হয়, নিট ক্ষতি হয়। সঠিক উত্তর হবে ঘ। আর মাথায় রাখবা, যখন আমরা আয় বিবরণী করব, তখন আমরা আয় থেকে ব্যয় সরাসরি বাদ দিয়ে দিব, কোনো ধাপে ধাপে না। সো হয় আমাদের নিট মুনাফা আসবে, লাভ, অথবা আমাদের নিট ক্ষতি আসবে। তাহলে নিট মুনাফা কখন আসবে? যদি আয় বেশি হয় তখন আসবে নিট মুনাফা, কিন্তু যদি ব্যয় বেশি হয় তখন আসবে নিট ক্ষতি। আমরা কি বুঝতে পেরেছি সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার, বিষয়গুলো বুঝতে পেরেছি? একটু আমাকে জানাও তো তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লাইভে যারা আছো তারা একটু যুক্ত হয়ে যাও, পাশাপাশি তোমরা একটু যারা নতুন আছে তাদেরকে একটু হেল্প করবা যদি তারা কোনো কিছু জানতে চায়। সো এই হচ্ছে বিষয়, তাহলে আমরা এই বিষয়টাকে খুব ইজিলি দেখব। ওকে, আমরা এই বিষয়টাকে খুব ইজিলি দেখব। আমি আশা করব যারা লাইভে আছো তারা এই বিষয়টা পারবা। তোমরা কিন্তু জানো, কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা গত কয়েকটা ক্লাস আলোচনা করেছি। সো প্রত্যেকেই এই বিষয়টা আমরা জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে হচ্ছে আমরা যে বিষয়ে যাব, চলে যাব পরবর্তী প্রশ্ন। তাহলে 16 নাম্বার প্রশ্নের উত্তর কি হচ্ছে, নিট ক্ষতি ঘ। তাহলে 16 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হচ্ছে কি ভাইয়া, 16 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ঘ, নিট ক্ষতি। কারণ ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে আমার ব্যয় বেশি, আর যদি ক্রেডিট ব্যালেন্স হতো তার মানে আয় বেশি। সো আয় বেশি হলে আমাদের কি হবে, ক্রেডিট ব্যালেন্স, ব্যয় বেশি হলে আমাদের ডেবিট ব্যালেন্স। সো ব্যয় বেশি হলে আমাদের ক্ষতি হবে, স্বাভাবিক সেন্সের। এই হিসাবটা আমরা ক্লিয়ার হয়েছি। এবার আসো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলেছে, 17 নাম্বার প্রশ্নে বলেছে বিপরীত দাখিলা কখন দেওয়া হয়। ভাইয়া বিপরীত দাখিলার কথা বলেছে। সো বিপরীত দাখিলা কি, আমরা এই বিষয়টা একটু জানবো। আমি একটু অ্যান্সারটা নিতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আহ, আহ, এবার যারা আছো লাইভে, ওকে, সবাই একটু অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে, বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? বিপরীত দাখিলা কখন দেওয়া হয়, সবাই একটু দেখো, সবাই সবাই একটু কমেন্ট করে জানাও বিপরীত দাখিলাটা আমরা কখন দিব প্লিজ। প্রত্যেকে যারা আছে তারা একটু, আমরা জানি আমাদের 4টা অপশন আছে এখানে, যে চলতি হিসাবকালের শুরুতে, চলতি হিসাবকালের শেষে, বিগত হিসাবকালের শুরুতে, পরবর্তী হিসাবকালের শুরুতে। এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে, আমরা একটু অ্যান্সারটা নেব। বিপরীত দাখিলা, আপনারা তো আমার সাথে চাইলে কথাও বলতে পারেন ডিরেক্ট। আপনারা কি আমার সাথে কথা বলতে আনইজি ফিল করেন? চাইলে তো লিঙ্কের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন, ক্লাস চলাকালীন সময় ক্লাসও করতে পারেন, কথা বলতে পারেন। এম এস মিশুদ বলেছেন ডি। ওকে, হ্যাঁ বলেছেন ডি। আমরা একটু পরবর্তী অ্যান্সার গুলা নেব। বাকি যারা আছেন প্রত্যেকে অ্যান্সারটা দেন। ওকে, প্রত্যেকে অ্যান্সারটা দেন। স্যার এটা মনে নাই, এটা মনে নাই। ওকে, আচ্ছা সমস্যা নাই, মনে না থাকলেও প্রবলেম নাই। আমরা দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই ইজি প্রশ্ন, যদিও আমরা এটা নিয়ে কথা কম বলেছি। সো আমি একটু বলে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন অ্যান্সার করেছেন
ডি। থ্যাংক ইউ ভেরি মাচ। দুইজন অ্যান্সার পেয়েছি, দুইজনেরই ডি, দুইজনই একমত। তাহলে অ্যাকাউন্টিং এ একটা কথা বলা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাহলে তোমাদেরটাকেই নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর সঠিক হয়েছে, সঠিক উত্তর ডি। এখন কথা হচ্ছে বিপরীত দাখিলা কি। মাথায় রাখো, আমরা সমন্বয় দাখিলা শিখেছি, শিখেছি না ভাইয়া? তো সমন্বয় দাখিলা কখন দেওয়া হয় আমরা জানি, বছর শেষে। বছর শেষে বা হিসাবকাল শেষে। তো হিসাবকাল শেষ হয় সাধারণত ডিসেম্বরের 31 তারিখে বা 30শে জুন। যদি জানুয়ারিতে শুরু হয় ডিসেম্বরের 31-এ শেষ হয়। যদি জুলাইতে শুরু হয় 30শে জুন শুরু হয়, শেষ হয় 30শে জুন। এই দুইটা তারিখে আমাদের হিসাবকাল সাধারণত প্রতিষ্ঠানে শেষ হয়। তো মাথায় রাখবা, এই যে হিসাবকালের শেষে আমরা সমন্বয় দাখিলা দিই, এই সমন্বয় দাখিলাকে বিপরীত করে, উল্টে দিয়ে সমন্বয় দাখিলার আয় ব্যয়গুলাকে বিপরীত করে যে পরবর্তী বছরের শুরুতে যে দাখিলা দেওয়া হয় সেটাকে আমরা বলি বিপরীত দাখিলা। তাহলে বিপরীত দাখিলা দেওয়া হয় কাকে বিপরীত করে? সমন্বয় দাখিলাকে বিপরীত করে। তাহলে সমন্বয় দাখিলে সাপোজ আসে, মনে করে একটা জাবেদা আসছে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে যখন আমরা বিপরীত দাখিলা দিব তখন বেতন হয়ে যাবে ক্রেডিট, আর বকেয়া বেতন হয়ে যাবে ডেবিট। এভাবেই আমরা বিপরীত দাখিলা দিই। তার মানে দ্যাট মিনস বিপরীত দাখিলা দেওয়া হয় কখন? সমন্বয় দাখিলা প্রস্তুতের পর। তো সমন্বয় দাখিলা তো শেষ হয়, প্রস্তুত হয় বছরের শেষে, তার মানে পরবর্তী বছরের শুরুতে, 1লা জানুয়ারি, পরবর্তী বছরের শুরুতে সমন্বয় দাখিলার বিপরীতে যে দাখিলা দেওয়া হয় সেটাই হচ্ছে বিপরীত দাখিলা। সো সঠিক উত্তর হচ্ছে পরবর্তী হিসাবকালের শুরুতে দেওয়া হবে, আর এটা দেওয়া হবে সমন্বয় দাখিলার বিপরীতে। সো এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে বিপরীত দাখিলা দেওয়া হবে পরবর্তী হিসাবকালের শুরুতে। 100% ক্লিয়ার কিনা একটু বোঝো, বলো তো আমাকে সবাই ক্লিয়ার কিনা? যদি না বুঝো তাহলে আমি আবার বোঝাবো। মাথা রাখবা, আমরা যে সমন্বয় দাখিলাগুলা দিব সেগুলাকে জাস্ট উল্টে দিব, যেটা ডেবিট আছে সেটাকে ক্রেডিট করব, যেটা ক্রেডিট আছে সেটাকে ডেবিট করে আমরা যে দাখিলা দিব পরবর্তী বছরের শুরুতে সেটার নামই হয় বিপরীত দাখিলা। তবে সকল সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দিব না। আমরা সমন্বয় দাখিলাগুলোর মধ্যে আয় এবং ব্যয়গুলার অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত হিসাবের জন্য বিপরীত দাখিলা প্রদান করিব। আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই করতে পারো প্রশ্নগুলা। এই এমসিকিউ উইকের প্রশ্নগুলা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। যারা ক্লাসটা এখনো করছো না, তোমরা আসলে অনেক কিছু মিস করতেছো। তোমরা ক্লাসটা করে নাও, ইনশাল্লাহ অনেক বেশি কাজে দেবে। 18 নম্বর সমন্বয়। সমন্বয় দাখিলায় অন্তর্ভুক্ত হয় কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সমন্বয় দাখিলা আমরা কিসের জন্য দিই? আমরা অ্যান্সার দিয়ে প্রত্যেকেই পাশে থাকব। আমরা প্রত্যেকের মতো করে এই বিষয়টার অ্যান্সার ট্রাই করব। প্রত্যেকে যারা আছি এখনো লাইভে, আমি রিকোয়েস্ট করব তোমরা অন্তত যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া, অন্তত যেটা করবা এই ক্লাসটা তোমরা অন্তত একবার হলেও শেয়ার করবা। পাশাপাশি অন্তত তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিবা। এটা কিন্তু তোমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব। তোমরা ভালো করলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে একসাথে ভালো করবা। তোমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকলে তোমাদের জন্য ভালো হবে। আই থিংক তোমরা এটাকে খুব সিরিয়াসলি দেখবা। সো প্রত্যেকেই লাইভে যারা আছো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে ক্লাসটাকে শেয়ার করে দাও। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে আমি একটু অ্যান্সারটা নিতে চাচ্ছি, দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিচ্ছ। আমি প্রত্যেকের কাছে চলে যাব যারা লাইভে আছো। 18D একজন অ্যান্সার দিয়েছ, বাকি যারা আছো সবাইকে আমরা অ্যান্সার নিব, সবাইয়ের অ্যান্সার নিব। আর কেউ যদি আমার সাথে ডিরেক্ট কথা বলতে আগ্রহী হও, কথা বলতে পারবা ইনশাল্লাহ, তোমাদের জন্য সেই সুযোগ রেখেছি আমি। ডিরেক্ট কথা বলে যে কোনো ধরনের অ্যাকাউন্টিং এর যে কোনো প্রবলেম তুলে মেরে সমাধান করতে হলে আমাকে নক করবা, কোনো প্রবলেম নাই, সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 18 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ মেনশন করার জন্য। দেখো সমন্বয় দাখিলা ভাইয়া, আমরা সমন্বয় দাখিলার কথা কি বলছিলাম মনে আছে তোমাদের? তোমাদের মনে থাকার কথা, যারা আমার সমন্বয় দাখিলা করেছো, আমি বলেছিলাম সমন্বয় দাখিলা আমরা কাদের জন্য করি? আমাদের প্রতিষ্ঠানের কিছু আয় থাকে এবং কিছু ব্যয় থাকে, যেগুলা কি হয়, অগ্রিম হয়, অথবা ক্ষেত্র বিশেষে কি হয়, বকেয়া হয়, বাকি থেকে যায়। ব্যয়ের ক্ষেত্রেও একই রকম ভাবে অগ্রিম হয় এবং ক্ষেত্র বিশেষে আমাদের কি হয়, বকেয়া থেকে যায়। তাহলে আয় ব্যয়ের অগ্রিম এবং বকেয়া, এবং এছাড়াও আনুষঙ্গিক টুকটাক কিছু অবচয় আছে, অবচয় কুরিন, এই জিনিসগুলা যদি কোনো কারণে হিসাবভুক্ত করা না হয়, এখন তোমার অবচয় হয়েছে, ব্যয় হয়েছে, তুমি হিসাবে লিখো নাই, তোমার কুরিন হয়েছে,
তুমি হিসাবে লিখো নাই। তাহলে এই জিনিসগুলো যদি আমরা হিসাব না করি, তাহলে বছর শেষে যদি আমরা আর্থিক অবস্থা দেখাই, আমার প্রতিষ্ঠানের অবস্থা দেখাই, বা আমার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল দেখাই, তাহলে আমার কি সঠিক চিত্র আসবে? আসবে না ভাই, সঠিক চিত্র তো আসবে না। কারণ আমি কিছু ব্যয় দেখাই নাই, কিছু আয় দেখাই নাই, কিছু অগ্রিম খরচ আমার এখানে বাদ দিই নাই, কিছু বকেয়া খরচ আমি যোগ করি নাই। তাহলে বছর শেষে আমার প্রকৃত হিসাবটা আসবে না। তার মানে আমাদের প্রকৃত হিসাবের তালিকা প্রদর্শনের জন্য বছর শেষে অগ্রিম, বকেয়া সংক্রান্ত আয় ব্যয়গুলা এবং অবচয় এবং কুঋণ সংক্রান্ত জাতীয় আয় ব্যয়গুলাকে সমন্বয় করার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটাই সমন্বয় দাখিলা। তো সমন্বয় দাখিলা কি থাকবে? যে কোনো প্রকারের অগ্রিম আয় বা বকেয়া আয়। তাহলে অনুপার্জিত আয় মানে ভাই অগ্রিম আয়। অনুপার্জিত আয়ের আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়। কথা কি বুঝছো? যেমন যাহাই পাপা তাহাই ড্যাডি, তাহাই আব্বা তাহাই পাপা। এক একজন এক এক ভাবে যাকে কেউ আবার ড্যাডও বলে, কেউ আবার ড্যাডিও বলে, মোশাররফ করিমের মতো। ওকে, সো অনুপার্জিত আয়, অগ্রিম আয় একই জিনিস, অনেকে এটাকে অনার্জিত আয়ও বলে। তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের অগ্রিম আয়। সো অনুপার্জিত আয় মানে কি আয় ভাইয়া? অগ্রিম আয়। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রিম আয়। আয় না হতে আমি টাকা নিয়েছি, অনেক সময় এটাকে অনেকে অনার্জিত আয় বলে। কি বলে? অনার্জিত আয়। কথা ক্লিয়ার কিনা? অগ্রিম খরচ বা অগ্রিম ব্যয়, সো এটাও তো আমাদের ব্যয়ের মধ্যে আছে। প্রাপ্য আয় মানে হচ্ছে বকেয়া আয়, যে আয়টা আমি করে ফেলেছি কিন্তু টাকা এখনো পাই নাই, এটাকে আমরা বলি প্রাপ্য আয় বা বকেয়া আয়। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা সমন্বয় করতে হবে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রদর্শন করার জন্য। তার মানে সমন্বয় দাখিলায় অনুপার্জিত আয়, অগ্রিম খরচ, প্রাপ্য আয় সবই আসে। সো সঠিক উত্তর 1 2 3। ক্লিয়ার কিনা বলো তো সবাই? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু ডান লিখো, সবাই একটু ডান লিখো। ওকে, সবাই এই সমন্বয়টা ক্লিয়ার কিনা? আমরা একটু সবাই ডান লিখি, সবাই একটু ডান লিখি প্লিজ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, যারা লাইভে আছো প্রত্যেকে আমরা জানাই যে ক্লাসটা কেমন লাগতেছে, তোমরা কি আসলে বুঝতেছো? যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো ভাইয়া, তোমরাও বুঝে যাও। তাহলে অগ্রিম, আমি বলেছি আয় ব্যয়ের যত প্রকার অগ্রিম বা বকেয়া আছে সবই সমন্বয় দাখিলায় আসবে। সো সঠিক উত্তর আমাদের এখানে সবগুলাই হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ইনশাল্লাহ। বলছে বকেয়া আয় সমন্বয়ের ফলে কি হয় ভাইয়া? বকেয়া আয় যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা কি করি দেখো তো। মনে করো তোমার শিক্ষানবিশ স্যালামি বকেয়া আছে, মনে মনে করো তুমি সুদ পাবা। তো শিক্ষানবিশ স্যালামি জিনিসটা কি? আমরা সবাই জানি শিক্ষানবিশ স্যালামি একটা আয়। অর্থাৎ আমি ধরো তোমাদেরকে পড়াচ্ছি, বিনিময়ে তোমাদের কাছ থেকে টাকা নিব, এটাই হচ্ছে শিক্ষানবিশ স্যালামি। এটা আমার প্রতিষ্ঠানের জন্য আয়। খেয়াল করো, এই যে আয়। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ডাক নামও রাশেদ, তুমি আমার মিতা হয়ে গেলা। ওকে, মিতা মানুষ সবসময় ক্লাসে আসবা। ওকে, শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আমাদের আয়। এখন এটা যদি বকেয়া থাকে, খেয়াল করো, মাথায় রাখবা, আয় যদি বকেয়া থাকে সেটা আমার জন্য সম্পদ, আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ। কেন ভাইয়া সম্পদ? খেয়াল করো, ধরো আমি তোমাকে পড়িয়েছি, তোমার কাছে আমার টাকা পাও না, তো টাকাটা বাকি আছে এখনো দাও নাই, তার মানে আমি তোমার কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো। সো যেখান থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো, যেখান থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো সেটাই আমাদের সম্পদ। সো বকেয়া শিক্ষানবিশ স্যালামি হবে সম্পদ। কিন্তু যদি এমন হতো শিক্ষানবিশ স্যালামি অগ্রিম হতো, তখন হয়ে যেত দায়। আমি না পলিয়ে টাকা নিয়েছি, সেটাই হতো অগ্রিম আয়। কথা বুঝতে পেরেছো কিনা তোমরা আমার? তাহলে আমরা বকেয়া আয় সমন্বয় করলে আমাদের কি হবে? মাথায় রাখবা, আমরা যদি বকেয়া আয় সমন্বয় করি তাহলে একদিকে আমাদের আয়টাকে সে বাড়াবে, আয় বাড়বে। অন্যদিকে বকেয়া আয় হলে আমার প্রতিষ্ঠানে কি বাড়ে ভাইয়া? একটু আগে দেখালাম, সম্পদ বাড়ে। তাহলে বকেয়া আয় সমন্বয় করলে কি হয়? আমার একদিকে সম্পদ বাড়বে। কেন সম্পদ বাড়বে? কারণ আমি আয় করেছি ভাই, টাকা এখনো পাই নাই, তার মানে টাকা আমি ভবিষ্যতে পাবো, যেখান থেকে ভবিষ্যৎ সুবিধা পাবো সেটাই আমার সম্পদ। সো একদিকে আমাদের সম্পদ বাড়বে, অন্যদিকে যেহেতু আয় বাকি থাকলেও আমার আয় তো হয়েছে, সো আয় বাড়বে। তাহলে সঠিক উত্তর কি হবে? একদিকে আমাদের সম্পদ বৃদ্ধি হবে, অন্যদিকে আমাদের আয় বৃদ্ধি হবে। সো সঠিক উত্তর হচ্ছে সি। এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছো তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া? আয় যদি বকেয়া থাকে, মাথায় রাখবা, আয় এবং ব্যয়, বকেয়া থাকুক আর অগ্রিম থাকুক, আয় ব্যয় কিন্তু আয় ব্যয়ই বাড়াবে। তাহলে আয় যদি বকেয়া থাকে, আয় বকেয়া থাকলেও একদিকে আমাদের আয়কে বাড়াবে। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে,
আর অন্যদিকে এই যে বকেয়া আয়, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ। কেন সম্পদ বললাম তো, কারণ তুমি আয় করেছো, টাকা পাও নাই, ভবিষ্যতে টাকা পাবা। সো একদিকে আমাদের সম্পদ বাড়বে, সেজন্য আমাদের জাবেদা কি হবে? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বকেয়া আয় ডেবিট হবে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য আয় ক্রেডিট। এখন যদি তোমাকে আমি বলি শিক্ষানবিশ সালামি বকেয়া আছে, তাহলে জাবেদা দিবে বকেয়া শিক্ষানবিশ সালামি ডেবিট আর শিক্ষানবিশ সালামি ক্রেডিট, মানে বকেয়া আয় ডেবিট আর আয়টা ক্রেডিট। তোমরা কি ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? এখন আমি যদি বলি, ধরো উপভাড়া বকেয়া আছে, ভাইয়া উপভাড়া বকেয়া আছে, এটা জাবেদা কি হবে? উপভাড়া বকেয়া। উপভাড়াও আমাদের জন্য একটা আয়। আমি 4টা রুম ভাড়া নিয়ে একটা রুম ভাড়া দিয়েছি, ধরো উপভাড়া বকেয়া আছে 30,000 টাকা বললাম, তাহলে উপভাড়াটা একটা আয়। আয় বকেয়া থাকলে সম্পদ বাড়ে, তাহলে আমার বকেয়া আয় ডেবিট হবে, তাহলে বকেয়া উপভাড়া ডেবিট, জাবেদাটা এরকম হয়। আর উপভাড়া একটা আয় বাড়বে, উপভাড়া ক্রেডিট। একদিকে আমাদের কি বাড়বে? সম্পদ বাড়বে, অন্যদিকে আমাদের রেভিনিউ বা আয় বাড়বে, মানে মালিকানা সত্ত্ব বাড়বে। এই হচ্ছে তাহলে আয় বকেয়া থাকলে আমাদের সম্পদ বাড়বে এবং আয় বৃদ্ধি পাবে। আই থিঙ্ক তোমরা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো সমন্বয় জাবেদাটা? সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু যদি বুঝতে পারো তাহলে সবাই একটু জানাও। আমাদের লাইভে যারা আছো তারা কি আমার সাথে আমার ক্লাসটা এনজয় করো না? তাদের কি আসলে ভালো লাগে না? আমি বুঝি না। তোমরা যদি ক্লাসগুলা এনজয় করো, তোমরা যদি ক্লাসগুলা ভালো লাগে, তাহলে একটু শেয়ার করবা তো ভাইয়া, বন্ধু বান্ধবকে একটু যদি মেনশন না করো, আমাদের পেজের রিচ কমে যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে, আমি এত কষ্ট করি তোমাদের জন্য, আমার জন্য একটু কষ্ট করতে পারবে না বলো? একটু কষ্ট তো করতেই পারো। জাস্ট আজে বাজে জিনিস শেয়ার দিয়ে একবারে পেজ ভরাই ফেলাও। তোমরা আমাদের ক্লাসগুলো তো টাইম লাইনে রাখতে পারো। ওকে, তাহলে এই সঠিক উত্তরটা আমরা নিলাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ইনশাল্লাহ, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে 20 নাম্বার প্রশ্ন। ভাইয়া এই প্রশ্নটা আমরা সলভ করব, অগ্রিম ব্যয় সমন্বয় করা না হলে কি হয়। এখন এই জাতীয় প্রশ্ন তোমার কিন্তু একটু জটিলতা আসবে যারা আগের ক্লাসগুলো করো নাই। তারপরেও আমি কিন্তু একটু সুন্দর করে বোঝাবো যাতে তোমাদেরও প্রবলেম না হয়। দেখো, অগ্রিম ব্যয় সমন্বয় করলে কি হয়? অগ্রিম ব্যয় সমন্বয় করলে কি হয় খেয়াল করো। ধরো আমরা একটু আগে দেখেছি আমাদের মিলে অগ্রিম বীমা ছিল, ধরো ধরো মিলে অগ্রিম বীমা ছিল ধরো 5,000 টাকা। খেয়াল করো, এটা আমাদের মিলে। আর সমন্বয় গিয়ে বলছে যে অগ্রিম বীমা খরচ হয়ে গেছে মনে করো 3,000। খেয়াল করো, ধরো ধরো বীমা খরচ 3,000, বীমা খরচ 3,000। এটার মানে কি ভাইয়া? আমার যে শুরুতে আমি অগ্রিম বীমা কোম্পানিকে অগ্রিম 5,000 টাকা দিয়েছি, বছর শেষে আমার 3,000 টাকা খরচ হয়ে গেছে। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ কথা, কথাগুলা মগজে ঢুকাতে হবে। আমার শুরুতে অগ্রিম বীমা ছিল 5,000, এটা আমার সম্পদ, আমার জন্য এটা একটা সম্পদ। বছর শেষে আমার খরচ হয়ে গেছে কত? 3,000। এখন যদি খরচ হয়ে যায় তো সমন্বয় যদি আমি করি তাহলে কি হবে? খরচ যদি হয়ে যায়, খরচ হলে ব্যয় বাড়বে, তাহলে আমার যাবেটা কি হবে? বীমা খরচ ডেবিট। খেয়াল করো, বীমা খরচ ডেবিট 3,000। আর এই যে অগ্রিম বীমা ভাইয়া, এই 3,000 টাকা যদি 5,000 থেকে খরচ হয়ে যায়, আমার কি সম্পদ আর 5,000 থাকবে? কখনোই থাকবে না। তাহলে কি হচ্ছে? আমার এই 5,000 টাকা সম্পদ কমে যাচ্ছে, সেজন্য অগ্রিম বীমা হয়ে যাবে ক্রেডিট। অগ্রিম বীমা কি হয়ে যাবে? ক্রেডিট, কারণ 3,000 টাকা সম্পদ কমে যাবে। তাহলে অগ্রিম বীমা সমন্বয় করলে কি হয়? সমন্বয় করলে কি হয়? সমন্বয় করলে কি হয়? এই যে দেখলাম আমরা সমন্বয় করলে কি হয়। সমন্বয় করলে একদিকে আমার ব্যয়টা বাড়তেছে, অন্যদিকে আমার সম্পদটা কমতেছে। বুঝতেছো কিনা? আমি সমন্বয় করলাম, আমি সমন্বয় না করলে কি হয় সেটা পরে যাব। তাহলে অগ্রিম বীমা সমন্বয় করলে কি হয়? একদিকে আমার খরচ বা ব্যয় বাড়ে, অন্যদিকে আমার সম্পদ কমে। এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? সমন্বয় করলে, না করার দিকে আমরা পরে যাব, না করার দিকে এখন যাওয়ার দরকার নাই। আমার কথা হচ্ছে যদি আমি অগ্রিম বীমার সমন্বয় করি তাহলে কি হয়? তাহলে আমার ব্যয় বাড়ে আর সম্পদ কমে। এটা হচ্ছে কখন? যদি আমি অগ্রিম বীমার বা অগ্রিম ব্যয়ের সমন্বয় করা হলে। সমন্বয় দিলে এটা হবে, সমন্বয় দিলে। বুঝতে পেরেছো সবাই? এখন আমাকে কিন্তু প্রশ্ন এটা করে নাই ভাইয়া, আমাকে প্রশ্ন কি করেছে? আমাকে প্রশ্ন করেছে অন্যটা, আমাকে প্রশ্ন করেছে এটা, যদি অগ্রিম বীমার আমি সমন্বয় না করি
তো না করলে এটার উল্টো হবে, কারণ আমি সমন্বয় দিলে ব্যয় বেশি হয়, সম্পদ কম হয়, না দিলে কি হয়, না দিলে হবে ব্যয় কমবে সম্পদ বাড়বে। তাহলে কোথায় আছে ব্যয় বেশি সম্পদ হ্রাস, ব্যয় বেশি সম্পদ, ব্যয় কম সম্পদ বেশি কোথায় আছে, সম্পদ বেশি ব্যয় কম কোথায় আছে বলো তো। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? আমি আবার এটা মুছে দিচ্ছি, আমার কথা হচ্ছে অগ্রিম ব্যয় সমন্বয় করলে আমার কি হচ্ছে, আমার ব্যয়টা বেশি হচ্ছে সম্পদ কম হচ্ছে। তো সমন্বয় যদি না করি এটার উল্টো হবে, তাহলে ব্যয় বেশির জায়গায় হবে ব্যয় কম, সম্পদ কমের জায়গায় হবে সম্পদ বেশি, তাহলে সঠিক উত্তর হবে খ। সবাই বুঝতে পেরেছো খ যে সঠিক উত্তর এই প্রশ্নের? কারণ এটা কিন্তু একটু জটিল সমন্বয়, এটা কিন্তু একটা জটিল সমন্বয়, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। সবাই একটু মতামত দাও, বুঝতে পেরেছো কিনা? যদি না বুঝো আমি আবার বুঝাবো, বাট তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানাবা আমাকে। ওকে, একটু জানাবা, আমরা তাহলে মোটামুটি সামনে চলে যাইতে পারবো। ওকে, সবাই ক্লিয়ার? অগ্রিম বীমার সমন্বয় না করলে কি হবে, বুঝতে পেরেছো কিনা? ব্যয় সম্পদ বেশি দেখাবে, ব্যয় কম দেখাবে, কারণ সমন্বয় করলে আমাদের ব্যয় বেশি দেখায় আর সম্পদ কম দেখায়। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বুঝেছো, আমি একজনের মতামত পেলাম এখন পর্যন্ত, বাকিদের মতামত কি, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে। আমি আবারও বলছি, ধরো অগ্রিম বীমা আমার ছিল 5,000, এখন খরচ করে ফেলছি 3,000, তাহলে একদিকে আমার ব্যয় বাড়লো, অন্যদিকে আমার ওই সম্পদটা কমে গেল। যদি আমরা সমন্বয় করি বা সমন্বয় দিই, কিন্তু এখানে বলছে সমন্বয় না করলে কি হবে, ভাই না করলে এটা ঠিক উল্টোটা হবে। তো উল্টো কি হবে, ব্যয় বেশির জায়গায় ব্যয় কম হবে, সম্পদ কমের জায়গায় সম্পদ কি হবে, বেশি হবে। এটাই আমাদের অ্যান্সার। বাকিরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হওয়ারই কথা, যদি নাও ক্লিয়ার হও আরেকবার দেখে নিবা, আশা করি বুঝতে পারবা, তোমাদের প্রবলেম থাকবে না। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমি কোর্সের কথা আর বলবো না, যদি পসিবল হয় তোমরা কোর্সে অ্যাড হবা, আর পসিবল না হলে অ্যাড হবা না। ওকে, পরে বলবা যে স্যার নিজের কোর্সের কথাই বলেন, পড়ান না। দেখো, সমাপনী দাখিলায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে, এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সমাপনী দাখিলার মধ্যে আমরা বলেছি সমাপনী দাখিলা দেওয়া হয় আমাদের কি, নামিক হিসাব, কি হিসাব, নামিক হিসাব বা অবাস্তব হিসাব, অবাস্তব বলতে অস্থায়ী হিসাব, অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাবগুলোকে বন্ধ করার জন্য। তো নামিক হিসাব বলতে আমরা কাকে বুঝি, আয় এবং ব্যয়কে, বা লাভ বা ক্ষতিকে, আয় ব্যয় লাভ ক্ষতি। আর অস্থায়ী হিসাব বলতে আমরা বুঝি উত্তোলন বা লভ্যাংশকে। সো সমাপনী দাখিলায় অন্তর্ভুক্ত হবে কোন কোন বিষয়, এটা আমরা খুব নর্মালি জানি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে আব্দুল্লাহ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস আজকে প্রথম করতেছো কিন্তু বুঝতে পারতেছো, এরকম কেউ আছে বা বোঝো নাই কেমন? যারা ক্লাস করো নাই তাদেরকে আমি আগে দেখি নাই, তাদেরকে আমি রিয়েক্ট দিয়ে দিলাম, প্রয়োজনে আমাকে নক করবা। আগের সবগুলা ক্লাস আছে আমাদের, এমসিকিউর আগে আমাদের 8টা বেসিক ক্লাস হয়েছে, কার্যপত্রের 8টা বেসিক ক্লাস নিয়েছি, ম্যাথ সহ সব ম্যাথ করানো আছে। আর 2টা এমসিকিউ ক্লাস নিয়েছি, এর আগে ব্যাংক সমন্বয় করেছি। তো সবগুলা ক্লাসের লিঙ্ক আমাদের সাজানো আছে, তোমরা করে নিবা। ওকে, তো সমাপনী দাখিলা তাহলে কোন কোন বিষয় থাকবে, আমরা বলছি অস্থায়ী হিসাব বলতে আয় ব্যয়, আয় ব্যয় থেকে আমাদের লাভ বা ক্ষতি আসবে, এরপরে আমরা বলছি উত্তোলন বা লভ্যাংশ, এই জিনিসগুলো আসবে। তাহলে সমান সমাপনী দাখিলা কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলো তো? সম্পদ আর দায় তো থাকবে না, আয় ব্যয় থাকবে, ব্যয় ব্যয় থাকলেও দায় থাকবে না, সো এটাও হবে না, দায় আর মূলধন থাকবে না। সো সঠিক উত্তর হচ্ছে খ, আয় ও ব্যয়। সমাপনী দাখিলা থাকবে ভাইয়া কি, আয় ও ব্যয়। আমরা বুঝতে পেরেছি কিনা? আমার ক্লাস যদি না বুঝো, আমার মনে হয় বাংলাদেশের কারো ক্লাসই বুঝবা না। আমি এত সুন্দর করে পড়াচ্ছি তোমাদের, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝো। সো সমাপনী দাখিলা মাথায় রাখবা যে হিসাবকাল শেষে আমরা আয় ব্যয়গুলাকে কি করে দিব, আয় ব্যয় বা নামিক হিসাব বা অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করে দিব। বন্ধ করে সেগুলাকে নিট লাভে রূপান্তর করে সেটাকে আমরা মূলধনে স্থানান্তর করার জন্য যে দাখিলাটা প্রদান করি সেটাই সমাপনী দাখিলা। সো এই ক্লাসগুলো কিন্তু আমরা অলরেডি করেছি, যারা করো নাই তাদের জন্য আরেকবার রিপিট করে দিলাম। সো এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নটা ভাইয়া, আমরা একটু এই প্রশ্নটার ব্যাখ্যায় চলে যাব। এই প্রশ্নটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, অগ্রিম উপভাড়া সমন্বয়ের জন্য, ভাইয়া অগ্রিম উপভাড়া সমন্বয়ের জন্য কোন হিসাবকে ক্রেডিট করতে হবে? খেয়াল করো, ধরো আমার রেয়া মিলে, আমি রেয়া মিলকে আর দিই, মানে আমার নাম রাশেদ, রেয়া মিলে অগ্রিম উপভাড়া আছে, খেয়াল করো।
অগ্রিম উপভাড়া, খুবই মনোযোগ দিয়ে শুনবা। ধরো ৬,০০০ টাকা দিলাম। এখন মনে করো আমার সমন্বয়, সমন্বয় মানে এস মানে শাহাদাত মনে করো না আবার। সো এই সমন্বয় কি বলা আছে যে আমার উপভাড়া বাবদ আয় হয়েছে, ধরো উপভাড়া উপার্জন হয়েছে বা আয় হয়েছে বা উপার্জিত হয়েছে ৪,০০০ টাকা। খেয়াল করো, কথাগুলো বুঝবা। অগ্রিম উপভাড়া হচ্ছে আমাদের দায় ছিল, তাই তো? খেয়াল করো, আমার এটা একটা দায়, রেমিলে ছিল। এখন এটার মধ্যে আমার বছর শেষে সমন্বয়, সমন্বয় তো সবসময় বছর শেষে বা হিসাবকাল শেষে হয়। বছর শেষে আমার আয় হয়ে গেছে ৪,০০০। মানে আমি কি করছি, আমি ৪টা রুম যে ভাড়া নিয়েছি সেখান থেকে একটা রুম ৬,০০০ টাকা ভাড়া দিয়েছি। তো ভাড়া দিয়েছি বলতে সেই লোক উঠার আগে তার কাছ থেকে আমি ৬,০০০ টাকা নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে অগ্রিম উপভাড়া। তো আমি তো সে এখনো বাসায় উঠে নাই, তার আগেই তার কাছ থেকে নিয়ে নিয়েছি, তার কাছে আমি দায়বদ্ধ থাকলাম। এটা হচ্ছে অগ্রিম উপভাড়ার কথা। এখন যখন হিসাবকাল শেষ করছি তখন এর মধ্যে আমি ৪,০০০ টাকা তার কাছ থেকে উপার্জন করে ফেলছি। তার মানে আমার কি এখন আর দায় ৬,০০০ থাকবে ভাই? থাকবে না। তার মানে একদিকে উপভাড়া উপার্জন হওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেল, আয় হয়ে গেল। এটা আয় হয়ে গেল। আর মাথায় রাখবা, আমার এই দিকে বছর শেষে ৪,০০০ টাকার দায় কমে যাবে। আর আমরা সবাই জানি দায় কমলে কি হয়, দায় কমলে ডেবিট হয়। আর আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। আয় বাড়লে ক্রেডিট হয়। সো অগ্রিম উপভাড়া যখন আমরা সমন্বয় করব, একদিকে আমার অগ্রিম উপভাড়া নামক দায়টা কমে যাবে, অন্যদিকে আমার উপভাড়া নামক আয়টা বেড়ে যাবে। তো আমাকে বলছে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে। যেহেতু আয় বাড়তেছে তার মানে আয় ক্রেডিট হবে। আর কোন হিসাবটা ডেবিট হবে, যেহেতু দায় কমতেছে অগ্রিম উপভাড়াটা ডেবিট হবে। দ্যাট মিন্স আমার জাবেদাটা কি দাঁড়াচ্ছে, অগ্রিম উপভাড়া ডেবিট। আমরা বলেছি র্যামিলের হিসাবটা যদি ক্রেডিটে থাকে জাবেদা ডেবিট হয়ে যাবে। সো অগ্রিম উপভাড়া হয়ে যাবে ডেবিট, আর উপভাড়া হয়ে যাবে ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে অবশ্যই উপভাড়া হিসাব ক্রেডিট হবে। আর এই যে অগ্রিম উপভাড়া এটা হবে কি, ডেবিট। আর উপভাড়া হিসাব হবে ক্রেডিট। আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সমন্বয় দাখিলার এই লজিকগুলা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই লজিকগুলা তোমাদের ডেভেলপ করতে হলে যারা বেসিক ক্লাস করো নাই, আমি রিকোয়েস্ট করব বেসিক ক্লাসগুলা করে নিবা। যারা এখনো আমার ফার্স্ট ক্লাস এটাই মনে হচ্ছে, তারা আগের ক্লাসগুলো অবশ্যই করে নিবা, এটা আমার রিকোয়েস্ট। আমাকে নক দিবা প্রয়োজনে, আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, যে কোনো জায়গায় নক দিতে পারো। হ্যাঁ, পার্সোনাল আইডিও আছে সাদাত খান দাসের, তোমাদের যা খুশি সেখানে নক দিতে পারো। এবার আমরা ২৪ নম্বর সমন্বয় দাখিলাটা নিয়ে যদি একটু কথা বলি। ভাইয়া কি বলেছে, সমন্বয় দাখিলা কখন দেওয়া হয়? এটা তো আমরা সবাই জানি, খুবই কমন একটা প্রশ্ন, খুবই কমন, খুবই কমন। এটা তো আমরা সবাই জানি সমন্বয় দাখিলা দেওয়া হয়, এটা বারবার বলেছি যে সমন্বয় দাখিলা যে কোনো সময় কি দেওয়া হবে না, সমাপনী দাখিলার পরে কি দেওয়া হবে না, আর্থিক বিবরণীর পর দেওয়া হবে না, সমাপনী দাখিলার পূর্বে দেওয়া হবে। হ্যাঁ, খেয়াল করো, আর্থিক বিবরণী তৈরির পর বা সমাপনী দাখিলা তৈরির পূর্বে কোনটা হবে বলো তো? আমি একটু অ্যান্সারটা তোমাদের কাছ থেকে নিব, এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কাছ থেকে নিব, যে সমাপনী দাখিলা কখন দেওয়া হয়। দেখি সবাই একটু উত্তর করো। সরি, সমন্বয় দাখিলা কখন দেওয়া হয়। ওকে, আমি একটু সবার কাছ থেকে একটু উত্তর নিব। ওকে, আমি একটু অ্যান্সারটা নিব সবার কাছ থেকে, দেখি কে কে পারবা। হ্যাঁ, কে কে পারবা। সমন্বয় দাখিলা কখন দেওয়া হয়? সো সমন্বয় দাখিলা আর্থিক বিবরণী তৈরির পূর্বে দেওয়া হয় না পরে দেওয়া হয়? আমরা একটু জেনে নিই, আমরা একটু জেনে নিই সবাইকে। অবশ্যই মাথায় রাখবা, অবশ্যই মাথায় রাখবা, সমন্বয় দাখিলা দেওয়া হয় সাধারণত সমাপনী দাখিলার পূর্বে। তবে আর্থিক বিবরণী তৈরির পূর্বে দেওয়া হয়, পরে না। কারণ আর্থিক বিবরণী তো তৈরি করবো আমরা এই সমন্বয় দাখিলা সহ।
সো আর্থিক বিবরণী তৈরির পরে তো আর এটা দেওয়া যাবে না। তাহলে আর্থিক বিবরণী তৈরির পূর্বে কিন্তু সমন্বয় দাখিলাটা দিতে হয়। সেটার সাথে আমরা আর্থিক বিবরণী জিনিসগুলো কি করি, যোগ করি অথবা বিয়োগ করি। তার মানে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর কি হবে বলো তো? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া? সমন্বয় দাখিলা দেওয়া হয় মূলত সমাপনী দাখিলা দেওয়ার পূর্বে, আর্থিক বিবরণী তৈরির পরেও হয় না, সমাপনী দাখিলা দেওয়ার পরেও হয় না, যে কোনো সময় তো প্রশ্নই আসে না। এটা হিসাবকালের শেষে দেওয়া হয়, তবে এটা আর্থিক বিবরণী তৈরির পূর্বে দেওয়া হয়, পরে না। এখানে পর বলছে, সেজন্য এটা নেব না। সঠিক উত্তর হচ্ছে তাহলে সমাপনী দাখিলার পূর্বে আমরা সমন্বয় দাখিলাটা দিই। আমরা যখন অঙ্ক শিখেছি তখনও এভাবেই শিখেছি। কথা বুঝতে পেরেছো কিনা? তো যারা লাইভে আছো বা যারা লাইভে ছিলে তখন পর্যন্ত সবাই ক্লাসটা কেমন করেছো আমি জানি না, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তোমাদের এই ক্লাসটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো এই ক্লাসটা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যান্সার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিয়াম, তারপরে হচ্ছে আমাদের রাশেদ, আমার মিতা, তারপর হচ্ছে মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার হয়েছে, দেখো সবার হয়েছে, তার মানে তোমাদের বেসিক নলেজটা আছে যারা আমার ক্লাস করেছো, অবশ্যই প্রত্যেকে এই বিষয়টা জানো। তো আমি একটা বিষয় তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার নিয়মিত ক্লাস করো, যারা আমাকে মোটামুটি চিনো, আমি ভাইয়া 16 বছর যাবত এই লাইনে কাজ করি, হ্যাঁ। তো তোমাদের এইচএসসির দায়িত্বটা আমি আশা করি, আমি খুব প্রত্যাশা করি যে এই দায়িত্বটা তোমরা আমাকে দিতে পারো। এই দায়িত্বটা দিলে তোমাদের অন্তত এইচএসসিতে অন্তত কমার্সের সাবজেক্টগুলো 100% A+ পাবা, এটা তো নিশ্চিত। পাশাপাশি অ্যাডমিশনে 70% কাভার হবে। আর আমি আবারও বলছি, আমি 20 থেকে 25 জন পড়াবো সর্বোচ্চ। আমার ব্যাচে প্রত্যেকের সাথে আমি পার্সোনালি প্রতিদিন কন্ট্যাক্ট করব। এর মধ্যে সিরিয়াস স্টুডেন্ট না যে, তাকে আমি কিন্তু পরবর্তীতে বের করে দিব। সো দেখা গেছে যারা সিরিয়াস তারাই শুধু এই কোর্সে অ্যাড হবা। মাত্র মাসিক একটা ফি দিয়ে তোমরা ক্লাসগুলো করবা। এই এই এগুলোর পাশাপাশি বাংলায় ইংলিশ আইসিটিতেও তোমরা হেল্প পাবা। সো প্রত্যেকে যারা অ্যাড হয়েছে এখনো 5-6 জন আমাদের ব্যাচে অ্যাড হয়ে গেছে, বাকি যারা অ্যাড হও নাই, আমাকে কনফার্ম করো নাই, তারা আমাকে মেসেজ দিবা। অবশ্যই এই কোর্সটা করলে তোমরা আমার অ্যাকাউন্টিং শিওর A+ যে শিটটা সেটা পাবা, বিজনেস মেন্টর বইটাও পাবা, পাশাপাশি প্রিন্টেড লেকচার শিট পাবা, এমসিকিউ সাজেশন পাবা। সবই তোমাদের জন্য আলাদাভাবে করা হবে। সো প্রত্যেকে এখানে কিন্তু অ্যাড হতে পারো। তো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত করলাম, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকালকের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। যারা ক্লাস করো নাই অবশ্যই ক্লাসগুলো করে নিবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।